হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব ক্লাস 9-এর 2024 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা বইয়ের আজকে 3 নং স্কুল পেপারটা আজকে করব। বালিচক ভজহরি ইনস্টিটিউশন করব, পেজ নং 168 পেজে পেয়ে যাবে। যারা যারা 1 এবং 2 নং স্কুলটা এখনো দেখোনি তারা ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, চলো শুরু করি 3 নং স্কুল পেপার। একের রোমান সংখ্যা একে বলেছে কোনটি সসীম দশমিক ভগ্নাংশ নয়। এখানে 4টা অপশন দেওয়া আছে। তো দেখো, আমরা প্রথমে জেনে নেই সসীম দশমিক ভগ্নাংশ কি। এখানে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে এগুলো ভাগ করার পর যদি ভাগফলটা মিলে যায় বা ভাগশেষ মিলে যায় তাহলে সেটাকে আমরা বলবো সসীম দশমিক ভগ্নাংশ। আর যদি ভাগশেষ না মেলে তাহলে বলবো সসীম দশমিক ভগ্নাংশ নয়, মানে সেটা হলো অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, তো এবার আমরা প্রত্যেকটা ভাগ করে করে দেখব, যেটাতে ভাগফল মিলবে না সেটা হবে সসীম দশমিক ভগ্নাংশ নয়। বোঝা গেল? তো আমরা প্রত্যেকটা ভাগ করি তাহলে বুঝতে পারবো। তো দেখো, একে এ দাগে যেটা আছে কি আছে, 9 বাই কি আছে 20, এটা আছে। আমরা কি করব, ভাগ করব। ঠিক আছে, তো দেখো এখানে ভাগ করব, আমাদের এখানে দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিতে হবে, তাই তো? না হলে ছোট হয়ে যাবে 20 থেকে 9। তাহলে আমরা কি করব, প্রথমে 4 দিব, 4 20 হবে 80। আমরা বিয়োগ করে দেব, কত হবে বলো তো? এখানে হবে 10। তো 20 থেকে ছোট হয়ে যাচ্ছে তাই আমরা দশমিক দিয়ে শূন্য নেব। আমরা জানি 5 20 100, অর্থাৎ দেখো এখানে ভাগশেষটা কিন্তু মিলে গেল। ভাগশেষ যদি মিলে যায় তাহলে সেটা হবে সসীম দশমিক ভগ্নাংশ। কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে কোনটি সসীম দশমিক ভগ্নাংশ নয়। তাহলে আমরা এভাবে খুঁজে খুঁজে দেখব, যেটার ভাগশেষ মিলবে না সেটা হবে সসীম দশমিক ভগ্নাংশ নয়। ঠিক আছে, তো আমরা তার পরেরটা চেক করছি, কি আছে 3/8। তো একই রকমভাবে আমরা এখানে একটা দশমিক নিয়ে শূন্য নেব। 8-এর ঘরে নামতা করব, 3 8 24, 4 8 32, বেশি হয়ে যাবে, 3 8 হবে 24, বিয়োগ করব, কত হবে বলো তো? 6। দশমিক দেওয়া আছে, শূন্য নেব। তাহলে 8-এর ঘরে নামতা করব, 8 8 64, বেশি হয়ে যাবে, তাহলে 7 8 হবে 56। তাহলে বিয়োগ করলে আসবে 4। দশমিক দেওয়া আছে, শূন্য নেব। 5 8 কি হবে 40। তো দেখো ভাগশেষ মিলে গেল, তার মানে এটা সসীম দশমিক ভগ্নাংশ। এটাও হবে না। তার পরেরটা আমরা চেক করব, তো আমি এটা মুছে নিচ্ছি, তারপরেরটা তারপর তুলে নিচ্ছি। দেখো এর পরেরটা আমরা এখানে চেক করে দেখছি, কি আছে 6-এর দাগে যেটা আছে 4/7। তো আমরা এখানে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নিলাম। ঠিক আছে, তো 7-এর ঘরের আমরা নামতা করবো, 5 7 35, 6 7 42, বেশি হয়ে যাবে, 5 7 কত হবে 35। তো আমরা বিয়োগ করব, কত আসবে 5। দশমিক দেওয়া আছে, আমরা একটা শূন্য নেব। 7 7 কত হবে 49, আমরা 49, 85 থেকে বিয়োগ করলে কত আসবে 1। দশমিক দিয়ে একটা শূন্য নেব। 7-এর ঘরে নামতা করবো, 7 অক্ষে 7, বিয়োগ করলে আসবে 3। তো দশমিক দেওয়া আছে, একটা শূন্য নেব। 4 7 কত আসবে 28, বিয়োগ করব, হবে 2। দশমিক দেওয়া আছে, একটা শূন্য নেব। 7 দুগুণে কত হয় 14, বিয়োগ করব, কত হবে বলতো 6। দশমিক দেওয়া আছে, শূন্য নেব। 7 8 কত হবে 56, 7 8 56, বিয়োগ করলে কত আসবে 4। তাহলে দেখো আমরা আবার দশমিকের জন্য দশমিক দিয়ে একটা শূন্য নেব, এই দশমিকের জন্য একটা শূন্য নেব, 40। তাহলে দেখো এখানে 40 আছে, আবার ঘুরে ঘুরে এখানে 40 আসলো। তার মানে এই ভাগফলটা কিন্তু, এই ভাগশেষটা কিন্তু মিলবে না, চলতেই থাকবে। আর যেটা ভাগশেষ মিলবে না সেটা হবে সসীম দশমিক ভগ্নাংশ নয়। তার মানে এখানে যে 4টা অপশন দেওয়া আছে এর মধ্যে একের সি এর দাগে যেটা আছে 4/7, এটা কিন্তু সসীম দশমিক ভগ্নাংশ নয়। তাহলে আমাদের ডি এর দাগেটা আর চেক করা দরকার নেই। আমরা জানি এমসিকিউ এর মধ্যে 4টার মধ্যে একটা ঠিক হয়, তো আমাদের ঠিকটা বেরিয়ে গেছে। তাহলে তার পরটা আমাদের কোনো চেক করার দরকার নেই। তাহলে একের সি এর দাগেরটা হবে সসীম দশমিক ভগ্নাংশ নয়। ঠিক আছে, 2-এর দাগে আছে y+7 = 0 সমীকরণের লেখচিত্রটি। এখানে 4টা অপশন দেওয়া আছে। এক্স অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সঙ্গে 0 ডিগ্রি কোণ করে, মূল বিন্দুগামী কোনোটি নয়। তো এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে? তো দেখো আমরা প্রথমে সমীকরণটা তুলে নিই। তো দেখো আমি সমীকরণটা তুলে নিয়েছি। এখান থেকে আমরা y এর মানটা প্রথমে আমরা বের করে নেব। তাহলে y +7টা সমান ওপাশে গেলে কি হবে -7। ঠিক আছে, -7 হবে। তো দেখো আমি যদি একটা বক্স করি, মানে এখানে এক্স অক্ষ আগে টেনে নিলাম, এটা হলো এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। ঠিক আছে, তো এটা এক্স এর ঋণাত্মক দিকটা এইদিকে, মাইনাসের দিকটা এইদিকে, এদিকে এক্স এর পজিটিভ বা ধনাত্মকের দিক, আর এটা হলো ওয়াই এর ঋণাত্মক দিক, আর এদিকে ওয়াই এর ধনাত্মক দিক। বোঝা গেল? তো এবার আমরা যদি একটা বিন্দু স্থানাঙ্কগুলো বের করে করে দেখি, এটাকে লিখবো এক্স, এটাকে লিখবো ওয়াই। তো আমরা এখানে যদি এক্স এর মান, আমরা এখানে তুমি যা খুশি নিতে পারো, যা খুশি। তো আমি মনে করো এক্স এর মান আমি এখানে 5 নিয়ে নিলাম।
ঠিক আছে, তাহলে ওয়াইয়ের মান কত হবে এখানে -7ই হবে। আবার মনে করো তুমি বললে যে না আমি ঋণাত্মক দিক দিয়ে এক্সের মানটা নেই, তুমি মনে করো বললে যে আমি -10 নিব এক্সের দিকে, তাহলে এক্সের মান যদি তুমি -10 বসাও তাহলে ওয়াইয়ের মান কিন্তু এটাই হবে -7ই হবে। এখানে এখানে ওয়াইয়ের মান এটাই দেওয়া আছে। আবার তুমি এক্সের মান যদি তুমি ভাবো যে আমি 20 নিব, হ্যাঁ নিতে পারো, তুমি যা ইচ্ছে তাই নিতে পারো, কিন্তু ওয়াইয়ের মান কিন্তু -7ই হবে। ঠিক আছে, তো এই মানটা যদি আমি বসাই এখানে, এটা কি হবে 5, -7, আর এই বিন্দুটা কি হবে -10, -7, আর এই বিন্দুটা কি হবে 20, -7। ঠিক আছে, তো এই বিন্দুটা আমরা এখানে একবার গ্রাফে বসাবো। তো দেখো প্রথমে কি আছে 5, -7, তাহলে এখান থেকে যেহেতু 5-এর সামনে প্লাস আছে তাহলে ওই দিকে যাবে। ঠিক আছে, তো কয় ঘর যাবে 5 ঘর যাবে, তাহলে এইভাবে গুণে 1, 2, 3, 4 এইভাবে গুণে 5 ঘর আসবো। সেখান থেকে -7 আছে, ওয়াই অক্ষের হয় ওপরে উঠবে না নিচে উঠবে, নিচে নামবে, যেহেতু মাইনাস আছে তাই কি নিচে নামবে, তাহলে এইভাবে গুণে 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 -7 মনে করো এখানে আসলো। ঠিক আছে, তো এটা হলো এই বিন্দুটা 5, -7, বোঝা গেল। তারপরে আছে -10, -7, তাহলে -10 আছে, তার মানে এক্সের এই ঋণাত্মক দিক এই দিকে আসবো -7 মানে 10, 10 ঘর গুণে আসবে, মনে করো এখানে বললো 10, নিচের দিকে কতটুকু নামবে বলো -7 নিচের দিকে নামবো, তাহলে এই দিকে যদি গুণে গুণে -7 নামি তাহলে কিন্তু এটা সোজাসুজি আসবে, মানে -7 মানে এখানে 7 ঘরে এটা সোজাসুজি আসবে। আবার 20 আছে, 20 যদি এখান থেকে 20 মানে এইদিকে যাই 20 ঘর যাই, সেখান থেকে -7 আছে মানে আমরা নিচের দিকে কিন্তু এখানেই আসবো, তাই তো। তো এটাকে যদি আমরা একটা স্কেল দিয়ে এভাবে যোগ করে দেই, তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে মানে এই যে লেখচিত্রটা, এই লেখচিত্রটা কি হচ্ছে এক্স অক্ষের কিন্তু সমান্তরাল হচ্ছে, তাহলে এর দাগে যেটা আছে এক্স অক্ষের সমান্তরাল এটাই কিন্তু সঠিক হবে। ঠিক আছে, 3-এর দাগে আছে আর এর কোন মানের জন্য rx - 3y - 1 = 0 এবং 4 - r × x - y + 1 = 0 সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। তো দেখো আমি এখানে এই দুটো সমীকরণের মধ্যে সমাধান না থাকার শর্তটা এখানে লিখে নিয়েছি। এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, এই দুটো সমীকরণের মধ্যে সমাধান না থাকার শর্তটা হলো a1/a2 = b1/b2 নট ইকুয়াল টু যদি c1/c2 হয়, তাহলে এই দুটো সমীকরণের মধ্যে কোনো সমাধান থাকবে না, এটা শর্তটা। ঠিক আছে, তো দেখো আমি এই সমীকরণ দুটো তুলে নিয়েছি, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম আর এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নিলাম। আমরা লিখে নেব যে 1 নং ও 2 নং সমীকরণের মধ্যে কোনো সমাধান থাকবে না যদি এই শর্তটা লিখবো। ঠিক আছে, তো লিখে নিচ্ছি, সুতরাং 1 নং ও 2 নং 1 নং ও 2 নং সমীকরণের মধ্যে কোনো সমাধান থাকবে না যদি কমা এই সূত্রটা হয়। আমরা কিন্তু এখান থেকে শুধু এইটুকু বসাবো, আমাদের এটা দেখার দরকার নেই। ঠিক আছে, আমরা এটা সমান করে এখান থেকে আমরা কি বের করব, এখানে আর এর মানটা বের করে নেব। তো আমরা এখানে কি আছে a1/a2, তাহলে যদি বলো যে a1টা কি, দেখো a1টা হলো প্রথম সমীকরণের x এর সহগ, তাহলে এই সমীকরণে x এর সহগটা কি আছে আর, এটা হলো a1 বাই কি আছে a2, বাই লিখবো a2 কি এই দ্বিতীয় সমীকরণে x এর সহগ, তাহলে দ্বিতীয় সমীকরণে x এর সহগ এই পুরোটা হবে, তাহলে a1/a2 হবে ইকুয়াল টু কি আছে b1/b2, b1টা কি প্রথম সমীকরণে y এর সহগ আর b2টা কি দ্বিতীয় সমীকরণে y এর সহগ। তাহলে দেখো এখানে প্রথম সমীকরণে y এর সহগটা কি আছে 3 আছে, কিন্তু আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, মাইনাস চিহ্ন থাকলে কিন্তু নিতেই হবে। ঠিক আছে, তো আমরা মাইনাসটা নেব, তাহলে -3, আর এই সমীকরণে y এর সহগটা কি আছে এখানে কিছু নেই মানে 1 আছে, তার মানে 1 নিব, কিন্তু আমাদের মাইনাসটাকে নিতে হবেই, সব সময় যেন মনে থাকে। ঠিক আছে, মাইনাস থাকলে তো আমরা এখানে এই মাইনাস আর এই মাইনাস থেকে কেটে দিলাম, ওপর নিচে আছে, তো আমরা কোনাকুনি গুণ করব, তো আমরা যদি এই দিকে আর এই দিকে গুণ করব, তো এই দিকে যদি গুণ করি 1 দিয়ে আর অক্ষে আরই হবে, আর এই দিকে গুণ করে 3 4 হবে 12, -3 দিয়ে আবার এটা গুণ করবো 3r, তো আমরা আরগুলোকে এক পাশে আনবো, তাহলে এখানে আর -3r এপাশে আসলে হবে +3r = 12 হবে, আর এখানে যোগ করে দিলে আসবে 4r = 12, এর পরের লাইনটা আমি এখানে করছি, বা
তাহলে এখানে আর এর সঙ্গে 4টা কি আছে, গুণ আকারে আছে, ও পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আর ইকুয়াল টু হবে 12/4, 4 দিয়ে কেটে দিলাম 3 4 12, বা আর সমান সমান হবে 3। তাহলে আমরা অ্যান্সারটা লিখব। সুতরাং আর এর মান 3 এর জন্য এই দুটো সমীকরণ দ্বয়ের মধ্যে কোনো সমাধান থাকবে না। তো তোমরা এটা দেখতেই পাচ্ছ যে এ নং যে অপশনটা আছে এ সঠিক হবে। ঠিক আছে, 4-এর দাগে বলেছে ABCD রম্বসের অ্যাঙ্গেল ACB ইকুয়াল টু 40 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ADB এর মান কত। তো দেখো আমি প্রথমে একটা ABCD রম্বস এঁকে নিয়েছি, যার এখানে কোণের মান দেওয়া আছে যে ACB, মানে ACB মানে এই কোণটা দেওয়া আছে। তো আমাদের প্রথমে একটা কর্ণ আঁকতে হবে। তো A আর C আমি যোগ করে দিলাম, এটা হলো AC কর্ণ, তারপর B আর D যোগ করে দিতে হবে। ঠিক আছে, তো আমাদের দেওয়া আছে ACB মানে এই কর্ণটা দেওয়া আছে, ঠিক আছে, সরি এই কোণটা দেওয়া আছে। এই কোণটার মান কত দেওয়া আছে, 40 ডিগ্রি দেওয়া আছে। আর আমাদের বের করতে বলেছে এডিবি মানে এই কোণটা আমাদের বের করতে বলেছে। বোঝা গেল? তো এবার দেখো আমরা কিভাবে করবো এটাকে, ভালো করে দেখো। তাহলে এটা হলো 1/3 না 1/4। তো দেখো আমরা প্রথমে লিখবো যে এবিসিডি রম্বসের আমরা প্রথমে কি করলাম, এসি আর বিডি যোগ করে দিলাম, মানে এসি ও বিডি হলো কর্ণ। ঠিক আছে, এসি ও বিডি কর্ণ। আমাদের এখানে কোণের মান দেওয়া আছে, কোন কোণের মান দেওয়া আছে, আমাদের দেওয়া আছে অ্যাঙ্গেল এসিবি। তাহলে অ্যাঙ্গেল এসিবি এই কোণটার মান দেওয়া আছে 40 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার মান দেওয়া আছে। তো দেখো ভালো করে দেখো, এখানে যার মানটা দেওয়া আছে মানে এসিবি এর মানটা দেওয়া আছে, তাহলে আমরা জানি কি রম্বসের 4টা বাহু কি হয়, সমান হয়, এবং এই বিপরীত বাহুগুলো কি হয়, সমান্তরাল হয়। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এখানে এডি এর সমান্তরাল কি, বিসি, এডি এর সমান্তরাল বিসি, এবং এসিটা কি, এসি হলো ছেদক বা ভেদক, এসি হলো ছেদক বা ভেদক, একটা লিখলে হলো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এই কোণটার মাপ যা হবে এই কোণটার মাপ একই হবে। তাহলে আমরা লিখবো সুতরাং অ্যাঙ্গেল এসিবি এর মান যা হবে আর এই কোণটার মান একই হবে, ওটা সিএডি, মানে এই কোণটার মান হবে সিএডি, এই কোণটার মান কত হবে, সমান হবে। তাহলে এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মান কত আসবে, 40 ডিগ্রি। বোঝা গেল? এবার ভালো করে লক্ষ্য করে দেখো, আমাদের এই কোণটা বেরিয়ে গেল 40 ডিগ্রি। তো আমরা জানি কি রম্বসের এই দুটো কর্ণ পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো এই কোণটার মান কত হবে বলো তো, 90 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটার মানে কর্ণদ্বয় যেখানে ছেদ করলো সেটার নাম দিচ্ছি ও। তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি যে অ্যাঙ্গেল এ ও ডি, মানে এ ও ডি মানে এই কোণটা কত হবে, 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই যে ত্রিভুজটা আছে এ ও ডি বা এডিও, এই ত্রিভুজটা থেকে আমরা করব। তাহলে লিখবো, তো এর পরের লাইনটা আমি এখানে করছি। সুতরাং এটার পরের লাইন আমি এখানে করছি, ত্রিভুজ এ ডি ও থেকে পাই, তাহলে এখান থেকে আমরা কি পাবো বলো তো, এখান থেকে দেখো এখানে হবে এই কোণটা আর এই কোণটা, আমরা তিনটা কোণের সমষ্টি কি জানি, 180 ডিগ্রি। তাহলে এই কোণটার নাম কি, এই কোণটা এটাকে বলো ও এডি, তাহলে ও এডি যোগ এই কোণটা হয়ে গেল। এবার এই কোণটাকে বলবো আমরা এওডি যোগ আমরা এই কোণটাকে বলবো এডিও। ঠিক আছে, অ্যাঙ্গেল এ ডিও সমান সমান আমরা কত জানি, সমান সমান আমরা জানি 180 ডিগ্রি। ঠিক আছে, দেখো বা অ্যাঙ্গেল ও এডি এর মানটা দেখো কত দেওয়া আছে, ও এডি এর মানটা দেওয়া আছে এখানে 40 ডিগ্রি। তো এখানে দেখো দেওয়া আছে ও এডি, ও দেখো আরেকটা কথা বলে দিই, এখানে যে এই কোণটা আছে এই কোণটার মান কত ছিল, 40 ডিগ্রি, তার মানে ও এডি এর মানও 40 ডিগ্রি হবে। ঠিক আছে, তো আমরা এখানে বসিয়ে দেবো 40 ডিগ্রি যোগ এওডি মানে এই কোণটার মান আমরা বের করে নিলাম কত, 90 ডিগ্রি, যোগ কি আছে অ্যাঙ্গেল এডিও সমান সমান 180 ডিগ্রি। ঠিক আছে, তো বা এখানে আমরা যদি এই দুটোকে যোগ করে দিই তাহলে কত আসবে, 90 আর 40 যোগ করলে কত আসবে, 130 আসবে। 130 ডিগ্রি প্লাস হবে অ্যাঙ্গেল এডিও সমান সমান 180 ডিগ্রি। তো আমাদের বের করতে বলেছে অ্যাঙ্গেল এডিও সমান সমান হবে 180 ডিগ্রি
-130 ডিগ্রি। তাহলে লিখবো বা অ্যাঙ্গেল ADO সমান সমান কত আসবে 50 ডিগ্রি। তো আমাদের কার মান বের করতে বলেছে অ্যাঙ্গেল ADB, তার মানে এই কোণটা যদি 50 ডিগ্রি হয় তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো যে অ্যাঙ্গেল ADB মানে মানে এই কোণটা কত আসবে, তার মানে এখানে আসবে 50 ডিগ্রি। তো তোমরা এখানে অপশন দেখতে পারবে যে এ নং যে অপশনটা আছে এই এ নং অপশনটা সঠিক হবে। 5-এর দাগে আছে 4 × 8 পাওয়ারে এক্স আছে সমান সমান কি আছে 256 হলে -x এর পাওয়ারে আবার -x আছে, এর মান কত হবে। তো আমরা প্রথমে হোলের আগে যেটা আছে সেটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রথমে হোলের আগে যা আছে আমি তাই তুলে নিয়েছি। এখান থেকে আমরা কি করবো বলতো, এখান থেকে আমরা এক্স এর মানটা বের করবো, এক্স এর মান বের করে আমরা ওখানে বসিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো আমরা এক্স এর মানটা কিভাবে বের করবো, এখানে এটাকে যা আছে আমরা তাই রাখবো, 8 এর পাওয়ার এক্স এর সঙ্গে 4টা কি আকারে আছে গুণ আকারে আছে, তাহলে ও পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে 256 বাই হবে 4। তো আমরা কেটে দেবো 4 দিয়ে, 4-এর ঘরে যদি নামতা করি 4-এর ঘরে নামতা করবে 4 7 28 বেশি হয়ে যাবে, তাহলে 4 6 24, তাহলে 6 হবে, হাতে থাকবে 1 মানে 16, 4 4 16 হবে 64 হবে। তাহলে হবে 8 এর পাওয়ার x সমান সমান 64, এটা হবে, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এবার এখানে যেটা আছে সেই আকারে আমরা এখানে রাখবো। তো দেখো আমরা এখানে লিখতে পারি 8 এর পাওয়ার x সমান সমান 64টাকে দেখো আমরা এরকম লিখতে পারি, তো 64কে 8 8 64, অর্থাৎ 8 কয়টা বলো তো, 8 হবে দুটো, 8-এর মাথায় স্কোয়ার হবে, ঠিক সেই রকম ভাবেই আমরা লিখবো 8-এর মাথায় স্কোয়ার, ঠিক আছে। তো এবার দেখো 8 আর 8 মানে মূল সংখ্যাটা মিলে গেছে, তাহলে এই মূল সংখ্যাটা মনে মনে যদি ঢেকে দেই বা বাদ দেই তাহলে পাওয়ারটা কি হবে সমান হয়ে যাবে। তো আমরা পাওয়ারটাকে সমান করে নেবো, লিখবো x সমান সমান 2, তাহলে x এর মান কত বেরোলো 2 বেরোলো। তো দেখো এখন আমরা মান বের করব -x এর পাওয়ারে, দেখো -x এর মানটা, তো আমরা এখানে সুতরাং দিয়ে লিখে নেব -x এর পাওয়ারে -x, ঠিক আছে। তো দেখো আমি তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দেই, তাহলে এটা বুঝতে তোমাদের সুবিধা হবে। মনে করো x এর পাওয়ারে -3 আছে, সেটা -3 থাক 2 থাক মানে যাই থাকুক, মনে করো তুমি 3 5 তুমি যা ইচ্ছা ধরো, সেটা 1/x এর পাওয়ার পজিটিভ হয়ে যাবে, মানে এখানে যা আছে তাই থাকবে, শুধু এই মাইনাসের জন্য 1 হয়ে যাবে, ঠিক আছে। মনে করো x এর পাওয়ার -6 আছে বা 5 আছে বা যাই থাকুক, সেটা 1/x এর পাওয়ার 6 মানে যা আছে তাই হবে, এই মাইনাসের জন্য 1 হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের যে এই মানটা যে আছে এই মানটা তাহলে কি হবে, এই পুরোটাকে আমরা x ধরবো, এখানে যেরকম এইটা x ছিল আমরা এই পুরোটাকে x ধরবো, এটা মাইনাসের জন্য কি হয়ে যাবে বলতো 1 এটা যা আছে তাই থাকবে, পুরোটা x, এই মাইনাসের জন্য 1 হয়ে গেলো, আর এটা পজিটিভ পাওয়ারটা কিন্তু পজিটিভটাই থাকবে, বোঝা গেলো আশা করছি, এখানে কোনো অসুবিধা নেই। তো এর পরের লাইনটা আমি এখানে করছি, বা আছে 1 এখানে কি আছে -x, x এর জায়গায় x এর মানটা বসাবো, x এর মান কত আছে 2 আছে, তো আমরা এখানে 2 বসাবো, আবার পাওয়ারে আছে x, তো এখানে আমরা কত বসাবো 2 বসাবো, সমান সমান 1 দেখো মাইনাসের উপর স্কোয়ার মানে মাইনাস হলো দুটো, এই দুটো মাইনাসকে আমরা গুণ করব, তাহলে আমরা মাইনাস মাইনাস গুণ করলে কি হয় প্লাস হয়, তো আমরা এখানে প্লাস চিহ্ন দিলে দিতেই পারি, না দিলেও দিতে পারি, মানে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো এবার 2 স্কোয়ার মানে কি 2 দুগুণে হবে 4। তো তোমরা দেখো এখানে বি যে অপশনটা আছে, বি অপশনটা 1/4 কিন্তু আছে, তো এটাই সঠিক হবে। 6-এর দাগে আছে 5x² - 8x + 3 = 0 সমীকরণে x এর সহগ কত হবে। তো আমরা প্রথমে সমীকরণটা তুলে নিচ্ছি, এখানে আছে 5x² মাইনাস আছে 8x প্লাস আছে 3 = 0, এটা আছে বলেছে। এই যে সমীকরণটা আছে এই সমীকরণে x এর সহগ কত। তো দেখো x হলো এটা, এর সহগ কি, এর সহগ হবে -8। সবসময় একটা জিনিস কিন্তু মাথায় রাখবে, মাইনাস কিন্তু তোমাদেরকে অবশ্যই বলতে হবে, মাইনাস যদি তোমরা না বলো তাহলে কিন্তু অঙ্কটা কাটা হবে, এটা যেন মাথা থাকে। তাহলে আমরা লিখবো যে এই সমীকরণে x এর সহগ, x এর সহগ সমান সমান হবে -8, এটাই হবে অ্যান্সার, বোঝা গেল। 2-এর দাগে আছে সত্য বা মিথ্যা লেখো, রোমান সংখ্যা 1-এ আছে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এটা কি সত্য না মিথ্যা আমাদের কাছে জানতে দিয়েছে। তো দেখো আমি যদি তোমাদেরকে এটা সরাসরি বলে দেই যে এটা সত্য বা মিথ্যা যে কোনো একটা বলে দেই, তাহলে তোমরা কি করবে, এটা মুখস্থ করবে, কিছুক্ষণ পরে ভুলে যাবে। কিন্তু যদি আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে এটা বুঝিয়ে দিই তাহলে হয়তো এটা তোমাদের মনে থাকবে, কারণ অঙ্কটা কি মুখস্থ নয়, বুদ্ধি দিয়ে একটু সেটাকে যাচাই করে মাথার মধ্যে রাখতে হয়, ঠিক আছে। তো দেখো
এখানে বলেছে দুটি অমূলদ সংখ্যা, তো তুমি অমূলদ সংখ্যা তো প্রচুর আছে, তো যে কোনো দুটো অমূলদ সংখ্যা নাও। তো ধরো আমি ধরে নিচ্ছি ধরি কমা দুটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা হলো দুটি অমূলদ সংখ্যা হলো, অমূলদ সংখ্যা কোনগুলো, যেগুলো বর্গমূল করা যায় না, এক কথা বলি যেগুলো বর্গমূল করা যায় না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে কিউ নট ইকুয়াল টু 0, সেটা হলো অমূলদ সংখ্যা। তাহলে কি বললাম, যেটাকে বর্গমূল করা যায় না, যেরকম মনে করো আমি বলছি √2, এটাকে বর্গমূল করা যায় যায় না, তার মানে অমূলদ সংখ্যা। তাহলে আরেকটা অমূলদ সংখ্যা বলো √3, ঠিক আছে, এই দুটো নিলাম। তো এই যে দুটো আছে অমূলদ সংখ্যা নিলাম, এই দুটো অমূলদ সংখ্যার কি বলেছে, গুণফল। তাহলে এই দুটোকে যদি আমি গুণ করি √2 ইন্টু √3, তাহলে গুণফলটা কি আসবে বলো তো, √3 দুগুণে কত আসবে 6। এবার প্রশ্ন হলো 6-এর কি বর্গমূল করতে পারবে, পারবে না। তার মানে দুটো অমূলদ সংখ্যার গুণফলটা কি আসলো, অমূলদ সংখ্যা আসলো, অমূলদ সংখ্যা। তো এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে তাহলে কি এটা সত্য, না, আমরা আরো একটা উদাহরণ নেব। তো দেখো আমি আবার যদি আরেকটা উদাহরণ নেই, যে দুটি অমূলদ সংখ্যা, দেখো আমি যদি একটা অমূলদ সংখ্যা নেই √5, ঠিক আছে, আবার যদি আরেকটা অমূলদ সংখ্যা নেই -√5, ঠিক আছে, তো এই দুটো অমূলদ সংখ্যার যদি গুণফল করি তাহলে কি হবে বলো তো, √5 ইন্টু -√5, যেহেতু মাইনাস আছে তাই 5 ব্র্যাকেট রাখবো, তাহলে সমান সমান এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মানে যে মাইনাস, √5 আর √5 গুণ করলে কি আসবে বলো তো, √25। তাহলে 25-এর বর্গমূল কত বলো তো, 5। তাহলে 5কে তো পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, কারণ এটা নিচে মানে 1 আছে, তাহলে এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি, পি হলো ওপরেরটা, কিউ হলো নিচেরটা, তাই তো। তাহলে দুটো অমূলদ সংখ্যা ছিল, এটার গুণফলটা কি এলো, মূলদ সংখ্যা। আবার তুমি আরেকটা উদাহরণ নিতে পারো, দুটো অমূলদ সংখ্যা, মনে করো একটা নিলে তুমি 2 + √3, ঠিক আছে, আরেকটা নিলে তোমরা 2 - √3। তো এই দুটো অমূলদ সংখ্যা এর গুণফলটা যদি আমরা করি তাহলে কি হবে বলো তো, 2 + √3 ইন্টু 2 - √3। তো এই দুটো সূত্র পড়ে যায়, দেখো a + b ইন্টু a - b, তাহলে সূত্রটা কি হয়, a² - b²। তাহলে দেখো 2-এর ওপর স্কোয়ার মানে 2 দুগুণে 4, আর এই স্কোয়ারটাই √টাকে তুলে দিবে মানে 3 হবে, তাহলে কত হবে 1। তাহলে 1 তো কি, 1 হলো মূলদ সংখ্যা। দেখো নিয়েছিলাম দুটো অমূলদ সংখ্যা, কিন্তু এর গুণফলটা কি হলো, মূলদ সংখ্যা। আবার দেখো দুটো অমূলদ সংখ্যা নিয়েছি, গুণফলটা হলো মূলদ সংখ্যা। আবার দুটো অমূলদ সংখ্যা নিয়েছি, তার গুণফলটা অমূলদ সংখ্যা। মানে আমরা বলবো যে দুটি অমূলদ সংখ্যার গুণফল মূলদ সংখ্যাও হয়, অমূলদ সংখ্যাও হয়। তার মানে এই কথাটা যে বলেছে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদই হবে, তার মানে এই কথাটা মিথ্যা হবে। তাহলে এটা লিখবো আমরা মিথ্যা। 2-এর দাগে আছে সব সামান্তরিকই আয়তক্ষেত্র। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, সব সামান্তরিকই আয়তক্ষেত্র। তো এই কথাটা কিন্তু মিথ্যা হবে, কেন বলো তো, কারণ সামান্তরিক কি হয়, রম্বস হয়, সেটা বর্গক্ষেত্র হতে পারে, সেটা তোমার আয়তক্ষেত্র হতে পারে। তার মানে যে সব সামান্তরিক আয়তক্ষেত্র হবে সেটা তো না, সেটা রম্বস হতে পারে, সেটা বর্গক্ষেত্র হতে পারে। তো এটা হবে মিথ্যে, তো তোমরা লিখে নেবে যে এটা মিথ্যা। 3-এর দাগে আছে শূন্যস্থান পূরণ করো। রোমান সংখ্যা 1-এ আছে যখন দুটি সরলরেখা সমাপতিত হয় তখন সমীকরণ দুটির, এখানে বলেছে শূন্যস্থান দেওয়া আছে, কি সমাধান পাওয়া যাবে। তো দেখো সবার প্রথমে বুঝে নাও যে দুটো সরলরেখা সমাপতিত হওয়ার শর্তটা কি। তো দেখো আমি আপাতত প্রথমে বলছি যে দুটো সরলরেখার সমাপতিতটা কি। তো দেখো এই একটা সরলরেখা, এই সরলরেখার ওপরেই যদি আরেকটা সরলরেখা থাকে তাহলে এই সরলরেখাতে, এই দুটো সরলরেখা কি বলবো, সমপতিত সরলরেখা, ঠিক আছে। মানে দুটো সরলরেখা একই জায়গায় পতিত হলো, যেটা হলো সমাপতিত সরলরেখা। এই সমাপতিত সরলরেখার একটা শর্ত আছে, সেটা কি জানো, a1/a2 সমান সমান হয় b1/b2 সমান সমান হয় c1/c2। তাহলে এটা থাকলে আমরা কি জানি বলি, দুটো সমীকরণের মধ্যে যদি এই শর্তটা থাকে তাহলে কি বলি আমরা, অসংখ্য সমাধান পাওয়া যায়। তাহলে এখানে যে শূন্যস্থানটা দেওয়া আছে যে সমীকরণ দুটির মধ্যে কি সমাধান পাওয়া যাবে, তাহলে আমরা বলবো অসংখ্য সমাধান পাওয়া যাবে, ঠিক আছে। 3-এর 2-এর দাগে বলেছে মূল বিন্দু থেকে -4, y বিন্দুর দূরত্ব 5 একক হলে y এর মান কত। তো দেখো আমি প্রশ্নটা লিখে নিয়েছি যে মূল বিন্দু থেকে -4, y বিন্দুর মধ্যে দূরত্ব। তো এখানে যে দূরত্বটা 5 একক বলা আছে সেটা কিন্তু বইয়ের হিসেবে বলা আছে। আমরা কি করব, আমরা মূল বিন্দু থেকে -4, y বিন্দুর মধ্যে সূত্র দিয়ে দূরত্বটা বের করে নেব। তো আমরা জানি মূল বিন্দু থেকে বের করার সূত্রটা কি হয়, x² + y² হয়। তো এখানে যে দুটো দেওয়া থাকবে সেটা স্কোয়ার হয়ে যাবে। তো এখানে হবে -4 এর মাথায় স্কোয়ার প্লাস হবে y তার স্কোয়ার, ঠিক আছে। তো এত হবে, এত একক। তো এবার সমান সমান মাইনাসের উপর স্কোয়ার মানে কি, মাইনাসে মানে যে হয় প্লাস,
4 স্কোয়ার মানে কি হবে 4 4 16, তো আমরা এখানে 16 লিখবো, প্লাস হবে এখানে ওয়াই স্কোয়ার। তো আমরা মূল বিন্দু থেকে কোনো বিন্দু দূরত্ব নির্ণয়ের সূত্র এটা জানি, তো আমরা বের করে নিলাম যে মূল বিন্দু থেকে -4, ওয়াই বিন্দুর মধ্যে দূরত্ব হলো এটা। আর বইয়ে কত দেওয়া আছে, বইয়ে দেওয়া আছে 5। তো আমরা লিখবো যে প্রশ্নানুসারে, আমরা এখানে লিখে নেব যে প্রশ্নানুসারে আমাদের হিসেবে মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব হলো √16 প্লাস ওয়াই স্কোয়ার, আর বইয়ে দেওয়া আছে কত 5। তো সমান করে দিলাম। তো এবার লিখবো যে উভয় পক্ষে বর্গ করে পাই। যদি বলো কেন, কারণ এই √টাকে তুলতে হবে। তো আমরা লিখবো সুতরাং উভয় পক্ষে বর্গ করে পাই। ঠিক আছে, তো বর্গ মানে কি, পুরোটার মাথায় স্কোয়ার আসবে। তো লিখবো √16 প্লাস ওয়াই স্কোয়ার, পুরোটার মাথায় স্কোয়ার ইকুয়াল টু হবে 5 তার স্কোয়ার। ঠিক আছে, তো এর পরের লাইনটা আমি এখানে করছি। তো দেখো এই স্কোয়ারটা এই √টাকে তুলে দেবে, তাহলে কি থাকবে বলো তো, তাহলে থাকবে 16 প্লাস ওয়াই স্কোয়ার হবে। ঠিক আছে, সমান সমান, আর 5-এর মাথা স্কোয়ার মানে 5 5 কত আসবে, 25 আসবে। তো বা ওয়াই স্কোয়ার সমান সমান 25 প্লাস 16 পাশে আসলে হবে -16, বা ওয়াই স্কোয়ার সমান সমান কী আসবে বলো তো, 25-এর থেকে 16কে বিয়োগ করে দিলে কত আসবে 9, বা ওয়াই ইকুয়াল টু স্কোয়ার উঠলে কী হবে প্লাস মাইনাস √, হবে √9, বা ওয়াই সমান সমান হবে প্লাস মাইনাস 9-এর বর্গমূল আমরা কত জানি, 3 জানি। তাহলে এখানে ওয়াই এর মান হবে +-3। ঠিক আছে, 3-এর দাগে আছে x³ প্লাস 6x স্কোয়ার প্লাস 4x প্লাস কে বহুপদী সংখ্যামালাটি x প্লাস 2 দ্বারা বিভাজ্য হলে কে এর মান কত। তো দেখো এখানে যে বহুপদী সংখ্যামালাটা দেওয়া আছে, প্রথমে আমরা এটাকে ধরে নেব। ঠিক আছে, প্রথমে আমরা এটাকে ধরে নেব যে ধরি কমা, এখানে কি দিয়ে দেওয়া আছে, x দিয়ে দেওয়া আছে, x চল দিয়ে দেওয়া আছে। তো তাই আমরা এটাকে fx ধরবো। তার ঠিক আছে, fx সমান সমান যা আছে আমরা সেটাকে যা আছে তাই লিখে নিচ্ছি। x³ প্লাস কি আছে 6x স্কোয়ার আছে, প্লাস আছে 4x, প্লাস আছে কি, প্লাস আছে কে, এই বহুপদী সংখ্যামালাটা দেওয়া আছে। ঠিক আছে, তো বলেছে এই বহুপদী সংখ্যামালাটি x প্লাস 2 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখানে যেটা দ্বারা বিভাজ্য বলেছে সেটার আমরা কি শূন্য করে দেবো। তাহলে x প্লাস 2 দ্বারা বিভাজ্য বলেছে, তাহলে এটাকে আমরা কি করবো, শূন্য করে দেবো। সব সময় যেটা দিয়ে বিভাজ্য বলবে সেটাকে তোমরা সবসময় 0 করে দেবে। তাহলে এখান থেকে আমরা x এর মান বের করে নেব, x সমান সমান +2টা বসে গেলে হবে -2। তাহলে আমরা লিখে নেব যে x প্লাস 2 বহুপদী, x প্লাস 2 বহুপদী সংখ্যামালার শূন্য শূন্য কততে হবে, -2তে হবে। তো এখানে যদি আমরা -2 বসিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে x প্লাস 2 বহুপদী সংখ্যামালা শূন্য কি হবে, -2 হবে। সুতরাং এখন আমরা লিখবো যে গুণনীয়ক উপপাদ্য থেকে পাই, গুণনীয়ক উপপাদ্য থেকে পাই, কমা। ঠিক আছে, তো আমরা কি লিখবো যে f এখানে কত মানের জন্য শূন্য হলো, এটা -2 এর জন্য, তাই আমরা এখানে x এর জায়গায় আমরা -2 বসিয়ে দেবো, ইকুয়াল টু লিখবো 0। এটা এবার আমরা এই যে -2টা আছে এটা প্রত্যেকটা x এর জায়গায় এখানে বসিয়ে দেবো। তো দেখো f(x) মানে x মানে কি, এখানে -2 আছে, তো x এর জায়গায় আমরা এখানে -2 বসিয়ে দেবো। তো দেখো বা x³ x এর জায়গায় আছে -2, এর মাথায় হবে কিউব, প্লাস হবে 6 × x স্কোয়ার, x স্কোয়ার বলতে x বলতে এখানে -2 আছে, এর মাথা স্কোয়ার হবে, প্লাস আছে 4 × x, x এর মান হবে -2, মাইনাস আছে তাই আমরা ফার্স্ট ব্র্যাকেট রাখবো। ঠিক আছে, প্লাস হলো কে সমান সমান 0। ঠিক আছে, তো তারপরের লাইনে দেখো মাইনাসের ওপর কিউব মানে -3টা, আমরা 3টা মাইনাস যদি গুণ করি তাহলে কিন্তু মাইনাসই হবে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে। তো এখানে আমরা মাইনাস লিখবো, 2 এর কিউব মানে 3টা 2 গুণ করলে হবে 8। আবার দেখো প্লাস চিহ্ন, এখানে 6 গুণন, এখানে মাইনাসের উপর স্কোয়ার মানে কি, দুটো মাইনাস গুণ করলে মাইনাস হবে প্লাস, 2 স্কোয়ার মানে 4 হবে, 4 6 একবারে গুণ করে দেবো 24। ঠিক আছে, আবার দেখো এই প্লাস আর এই মাইনাস গুণ করবো, তো প্লাসে মাইনাস হবে মাইনাস, 4 দুগুণ হবে 8, প্লাস হবে কে ইকুয়াল টু কি আছে 0। তো এর পরের লাইনটা আমি এখানে করছি। তো বা দেখো এটা সামনে মাইনাস আছে, এটা সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, তাহলে 24-এর থেকে 8 চলে গেলে কত থাকবে 16 হবে, চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যার সামনেটা মানে প্লাস থাকবে। তো এখানে প্লাস চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে। ঠিক আছে, আর কি আছে -8 যা আছে তার, আর যা আছে তাই লিখে নিচ্ছি, -8 প্লাস কে ইকুয়াল টু আছে 0। তো আমরা এখান থেকে কে এর মানটা বের করবো। দেখো এটা সামনে প্লাস আছে, এটা সামনে মাইনাস, প্লাসে মানে কি হয় মাইনাস হয়, 16 থেকে 8 চলে গেলে 8 থাকবে, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তো মানে প্লাস থাকবে, কে ইকুয়াল টু 0। বা
এখান থেকে কে এর মান বের করবো, প্লাস 8টা ওপাশে গেলে হবে -8। তো আমরা লিখবো সুতরাং কে এর মান -8। তো তোমরা অ্যান্সারটা লিখে নেবে যে সুতরাং কে এর মান -8, ঠিক আছে। 4-এর 1-এর দাগে আছে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজাও। তো এখানে 3টা সংখ্যা দেওয়া আছে। তো দেখো আমি এই 3টা সংখ্যা আমি ওপর নিচে লিখে নিয়েছি। এই 3টা সংখ্যাকে আমরা মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজাবো, অর্থাৎ ছোট থেকে বড় দিকে সাজাবো। কিভাবে সাজাবো? প্রথমত আমরা এখানে যে ভগ্নাংশ আকারে আছে, মানে পাওয়ারে, এই পাওয়ারে 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 যে ভগ্নাংশ আকারে আছে, এখানের হরগুলোর আমরা শুধু প্রথমে লসাগু নেব। তো এখানে কি আছে, এই হর আছে 2, এটা আছে 2, এটা আছে 4। তো এগুলোর আমরা লসাগু নেব। তাহলে 2, 2 আর 4 এর লসাগু যদি নেই, তাহলে 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 2 দুগুণে 4। এবার এই সবগুলোকে গুণ করে দিলে আসবে 4। তার মানে এই লসাগুটা কত আসবে, 4 আসবে। তো আমরা সমান সমান এখানে লিখে নেব 3-এর পাওয়ার, এখানে দেখো 1/2, 1/2 যা আছে তাই লিখে নিচ্ছি। 2-এর পাওয়ার কি আছে, 1/2 যা আছে তাই লিখে নিলাম। 8-এর পাওয়ার আছে 1/4। এবার এটাকে একটু বাড়িয়ে নেব, এটাকে বাইটাকে একটু বাড়িয়ে নেব। তো দেখো এখানে আমরা কত দিয়ে গুণ করলে এর লসাগুটা 4 আসবে। তো আমরা জানি এখানে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4 আসবে লসাগুটা। তো এখানেও 2 দিয়ে গুণ করবো, এখানেও 2 দিয়ে গুণ করবো। একই রকমভাবে এখানে 2 দিয়ে গুণ করবো, এখানে 2 দিয়ে গুণ করবো। আর এখানে দেখো 4 কিন্তু আছে, তার মানে আমাদের গুণ করার দরকার নেই। তো যা আছে তাই থাকবে। তো সমান সমান 3-এর পাওয়ার আমরা ওপরে উপরে গুণ করবো, 2 অক্ষে 2, নিচে হবে 4। আবার সমান সমান 2-এর পাওয়ার ওপরে উপরে গুণ করবো, 2 অক্ষে 2, নিচে হবে 4। আবার একই রকমভাবে 8-এর পাওয়ার এখানে আসবে 1/4, ঠিক আছে। তো দেখো এবার আমরা এটাকে লিখতে পারি 3-এর পাওয়ার, এখানে যে পাওয়ার মাথায় যেটা আছে সেটা এখানে চলে আসবে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, তো 1/4, মানে এটা ওপরেরটার সঙ্গে গুণ হবে, তাহলে 2 অক্ষে 2 হয়ে যাবে। তার মানে 2/4, মানে এটা যা কথা এটা একই কথা। একই রকমভাবে আমরা দেখো 2-এর পাওয়ার এই দুটাকে মাথায় আনতে পারি, এখানে লিখতে পারি কি 1/4, দুইটা ওপরটার সঙ্গে গুণ হবে। একই রকমভাবে দেখো এখানে 8, তো 8ই থাকবে, এর পাওয়ারে চলে যাবে 1/4, তাহলে পাওয়ারে আসলে এটাই হবে, ঠিক আছে। তো তারপরে দেখো সমান সমান 3-এর স্কোয়ার মানে কত, 3 তিরিক্ষা 9, তার মানে এখানে হবে 9, এর পাওয়ারে আসবে 1/4। একই রকমভাবে 2 স্কোয়ার মানে কত আসবে 4, এর পাওয়ারে আসবে 1/4। তারপরে দেখো এটা তো আছে, ঠিক যা আছে তাই। তো এখানে দেখো সবগুলোর পাওয়ারে কিন্তু একই আছে, সবগুলোর পাওয়ারে একই আছে। তো তাহলে আমরা বলবো এখানে সব থেকে বড় কে, 9। তারপর এই দুটোর মধ্যে বড় কে, 8। তা আমাদের যেহেতু মানের ঊর্ধ্বক্রমাংশ সাজাতে বলছে ছোট থেকে বড়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানের মধ্যে সব থেকে ছোট হলো 4, তার থেকে বড় কে 8, আর তার থেকে বড় কে 9। তো আমরা এখানে কেন লিখলাম, দেখো সবগুলোর পাওয়ার যেহেতু একই আছে, তার মানে এটাকে যদি আমরা ভাঙাই, তো সব থেকে ছোট কিন্তু এটা আসবে, তারপরে এটা এটা আসবে, তারপরে এটা আসবে, ঠিক আছে। তো আমরা ছোট থেকে বড় দিকে সাজিয়ে নিলাম। তাহলে আমরা লিখবো সুতরাং মানের ঊর্ধ্বক্রমে সাজানো, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই কমা, তাহলে সব থেকে ছোট হলো এটা। তাহলে এটা মানে এই ঘরে সোজাসুজি কি আছে, 2-এর পাওয়ার 1/2 কমা, বা তোমরা এখানে লিখে নিতে পারো। তারপরে দেখো 8, 8 মানে কোন ঘরটা, এই ঘরটা, তাহলে 8-এর পাওয়ার 1/4। তারপরে দেখো 9 আছে, 9 মানে কোনটা, এই ঘরটা, 3-এর পাওয়ার কত আছে 1/2, ঠিক আছে, এটা হবে। তো তোমাদেরকে বলি এই অঙ্কটা আরেকভাবে করা যায়। তো এটাও ভালো, মানে সোজা নিয়ম আছে, এর থেকেও সোজা আরেকটা আছে। তো তোমাদের যদি এটা কঠিন মনে হয় অবশ্যই কমেন্ট করবে, তো আমি করে দেবো। সেটাকে লসাগুটাকে কী করে জানো, তো একটু বলে দেই। এখানে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেছে, এটার অ্যান্সার এই পর্যন্ত। তো তোমাদের এখন একটা বাড়তি একটা কথা বলি, এটাকে অন্যভাবে করা যায়। তো এখানে 3-এর পাওয়ার কি আছে 1/2, এখানে 2-এর পাওয়ার কি আছে 1/2, আর 8-এর পাওয়ার আছে 1/4। তো এটা লসাগুটা কি হয়েছিল জানি, 4 হয়েছিল। তো 4 দিয়ে আমরা এখানে গুণ করব, এটাকে গুণ করব, এটাকে গুণ করব। তো দেখো এখানে কেটে দিলে আসবে 2 দুগুণে 4, এখানে কেটে দিলে আসবে 2 দুগুণে 4, আর 4 4 কাটা যাবে। তাহলে এখানে 3-এর মাথায় কি আসবে, 2 অক্ষে 2, তাহলে 3-এর মাথায় 2 মানে কি 3 তিরিক্ষা 9 হবে। আর এটা কত আসবে, 2 স্কোয়ার মানে 4 আসবে, আর 8 8 আসবে। তাহলে 9 4 8-এর মধ্যে কে বড়, দেখো এই ঘুরে ঘুরে এই লাইনটায় চলে আসলো, ঠিক আছে। তো এইভাবেও করা যায়। তোমরা যদি এটা না বোঝো তাহলে আমাকে কমেন্ট করো, বলে দাও যে এটা আমি বুঝতে পারিনি, তাহলে আমি কিন্তু এভাবেও নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, ঠিক আছে। 4-এর 2-এর দাগে বলেছে 1/7 এবং 3/7-এর মধ্যে একটি মূলদ ও একটি অমূলদ সংখ্যা লেখো। তো দেখো আমরা প্রথমে মূলদ সংখ্যা বের করবো, যেহেতু আমাদের একটা বের করতে বলেছে। তো একটা বের করতে বললে ওই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তো আমি লিখে দিচ্ছি যে 1/7 ও
1/7 ও 3/7 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো সমান সমান। একটি বললে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, ঠিক আছে। তাহলে 1/7 আছে আর এখানে আছে 3/7, এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো। তো দেখো আমরা প্রথমে ওপরে লসাগু করবো। তাহলে লসাগুটা কী যাবে বলো তো? দেখো 7 আর 7-এর মধ্যে যদি লসাগু নেই তাহলে 7 × 7 7 × 7, তো গুণ করে দিলে 7ই হবে। তো এখানে 7 হবে লসাগু। এই 7 দিয়ে এই 7কে ভাগ করবো প্রথমে, তাহলে 7 × 7 মানে 1 থাকবে। 1 দিয়ে উপরটাকে গুণ করলে 1 অক্ষে 1ই হবে। একই রকমভাবে এই 7 দিয়ে এই 7কে ভাগ করবো, আসবে 1। 1 দিয়ে 3কে গুণ করবো, 3 অক্ষে 3, আর নিচে যা আছে তাই লিখবো। তাহলে ওপরে কি হবে? 3 আর 1 যোগ করলে আসবে 4/7, আর নিচে হবে 2, ঠিক আছে। তো এর পরের লাইনটা দেখো, এখানে ওপরেরটা যা আছে তাই লিখবো, 4/7, আর এই যে এই বাইটা মানে হলো ভাগ। এই ভাগ চিহ্নটা গুণ তখনই হবে, এই 2 এর নিচে নাই মানে কি আছে? 1 আছে, তো 1টা উপরে যাবে আর 2টা নিচে আসবে, ঠিক আছে। তো 2 দিয়ে কেটে দিচ্ছি, 2 দুগুণে 4, তাহলে ওপরে হবে 2 অক্ষে 2 আর নিচে কি হবে? 7। তাহলে আমরা লিখবো যে 1/7 ও 3/7 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো 2/7, ঠিক আছে। তো এরপর আমরা বের করব 1/7 আর 3/7 এর মধ্যে একটি অমূলদ সংখ্যা। তো দেখো অমূলদ সংখ্যা বের করার জন্য তোমাদেরকে কিন্তু ভাগ পদ্ধতিতে বের করতে হবে, ঠিক আছে। অমূলদ সংখ্যা করতে গেলে তোমাদের ভাগ করে বের করতে হবে। তো আমরা এখানে 1/7 এটাখানে আমরা ভাগ করছি 1কে, তো 7 দিয়ে যদি ভাগ করি তো যাবে না, দশমিক দিয়ে একটা শূন্য নেবো, 7 অক্ষে 7, বিয়োগ করলে কত আসবে? 3। তো দশমিক দেওয়া আছে একটা শূন্য নেবো, 4 7 28, 4 7 হবে 28, বিয়োগ করলে আসবে 2, দশমিক দেওয়া আছে শূন্য নেবো, 7 দুগুণে হবে 14, বিয়োগ করলে আসবে 6, দশমিক দেওয়া আছে শূন্য নেব, 7 8 হবে 56, তো বিয়োগ করে দিলে আসবে 4, ঠিক আছে। তো 4 দশমিক দিয়ে আবার শূন্য নেব, 7 দিয়ে করলে 5 7 হবে 35, তো বিয়োগ করে দেবো, আবার কত আসবে? 5, ঠিক আছে। তো দশমিক দেওয়া আছে আমরা শূন্য নেব, তো 7 7 কত হবে? 49, তো বিয়োগ করে দিলে কত আসে বলো তো? 1। তো দেখো ঘুরে ঘুরে আবার কিন্তু এই 1 চলে আসলো। আমরা দশমিক দিয়ে আমরা কিন্তু দশমিকের জন্য একটা শূন্য নিতে পারি, মানে এখানেও 10 আছে, তো এখানেও দেখো 10 আছে। তার মানে কি এর পরে যদি আমরা আবার কত বাদ দিতে পারি বলো তো? 7 অক্ষে 7 মানে 1 লিখতে পারি, তাই তো। তার মানে 1 সংখ্যাটা আবার ঘুরে আসবে, অর্থাৎ আমরা 1/7কে আমরা লিখবো, মানে এর পরে তোমরা নিচে লিখবে 1/7কে লিখবো 0.142857, এর মাথায় পৌনঃপুনিক, এখানেও পৌনঃপুনিক, ঠিক আছে। তো এটা লিখবো। আবার 3/7 আছে, তো 3/7কে আমরা ভাগ করে নেই, তো দশমিক দিয়ে একটা শূন্য নেব, 4 7 28 হবে, বিয়োগ করলে আসবে 2, দশমিক দেওয়া আছে শূন্য নেব, 7 দুগুণে আসবে 14, বিয়োগ করে দেবো 6, দশমিক দেওয়া আছে শূন্য নেব, 7 8 56, বিয়োগ করে দিলে আসবে 4, দশমিক দেওয়া আছে একটা শূন্য নেব, 7 7 49, ঠিক আছে, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 7 হবে 35, 5 7 35, ঠিক আছে, বিয়োগ করে দিলে আসবে 5, দশমিক দেওয়া আছে আমরা শূন্য নেব, তো আবার 7 7 হবে 49, তো বিয়োগ করে দিলে কত আসবে? 1 হবে। তো দশমিক দেওয়া আছে আমরা শূন্য নেব, 7 অক্ষে কত আসবে? 7, তার বিয়োগ করে দিলে কত আসবে বলতো? 3। তো দেখো দশমিক দিয়ে আমরা যদি শূন্য নেই, দশমিকের জন্য শূন্য নেই, তার 30 আছে, তো দেখো এখানেও 30 আছে, আবার এখানেও 30 আছে, তার মানে এখান থেকে এই পর্যন্ত সংখ্যা আবার ঘুরে আসবে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো যে 3/7 মানে আমরা লিখবো 0.42858571, এর মাথা পৌনঃপুনিক, এর মাথা পৌনঃপুনিক, ঠিক আছে। এবার আমরা এই দুটোর মাঝখানে কি নেব? একটা অমূলদ সংখ্যা নেব। তো দেখো আমরা সবসময় এটার থেকে বড় নেব, তো আমরা যদি 2 সংখ্যা করে ধরছি, ঠিক আছে। তো আমরা প্রথমে লিখবো 0.14, আর আছে 0. কি আছে? 42, তো এর মাঝখানে মানে এই 2 সংখ্যা করে ধরলে এর মাঝখানে আমাদের একটি অমূলদ সংখ্যা নিতে হবে। তো 14-র বড় তুমি যে কোনো নাও, 15 নিতে পারবে, 16 নিতে পারবে, 17 নিতে পারবে, 18 নিতে পারবে। তো আমি মনে করো 17 নিচ্ছি, তাহলে 0.17 নিচ্ছি, 17-র পরে আমি একটা শূন্য দিচ্ছি, তার মানে কত? 170 হয়। তো এখানে কত? 3 সংখ্যা নিলে এখানে কত হয় বলো তো? 142, তো এর থেকে তো 170 বেশি, মানে বড়। তারপরে আমরা কি লিখতে পারি? 1 7 দুটো শূন্য, 1 7 তিনটা শূন্য, ডট 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 এরকম চলতে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা 1/7 আর 3/7 এর মাঝখানে আমরা কি নিলাম? 0.17 এটা নিচ্ছি। আবার যদি একটা নিতে বলেছি, তো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, তারপর তুমি 18 নিতে পারো, 19 নিতে পারো, 20 নিতে পারো। তাহলে যদি 20 নাও, তাহলে 20-র পরে এখানে একটা কি শূন্য দিতে হবে, তাহলে হবে 200। কেন? কারণ এই 3 সংখ্যা মানে এটার থেকে বড় হতে হবে, তাহলে 142 থেকে বড় 200। তারপর আমরা 20-র পরে এখানে দুটো শূন্য দিতে পারি, আবার 20-র পরে 3টা শূন্য,
তো এরকমভাবে চলতে থাকবে। তাহলে 0.14 আর 0.42 মাঝখানে এরকম কিন্তু অসংখ্য পাবে। তো তোমাদের যে কোনো একটা বলেছে, তাহলে তোমরা অ্যান্সারটা লিখবে যে সুতরাং এটা লেখার পর নিচে লিখবে যে 1/7 ও 3/7 এর মধ্যে একটি একটি অমূলদ সংখ্যা হলো। তো তোমরা এখানে এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখে দেবে, ঠিক আছে। 4-3 দাগে বলেছে ABCD একটি বর্গাকার চিত্রের ভেতর A ও B সমবাহু ত্রিভুজ অবস্থিত, কোণ AOD এর মান কত? তো দেখো এখানে একটা আমি বর্গাকার চিত্র এঁকে নিয়েছি, ABCD একটা বর্গাকার চিত্র। আর বর্গাকার চিত্র মানে তোমরা সকলেই জানো যার চারটা বাহু কি হবে, সমান হবে, অর্থাৎ AB BC CD আর D এর সমান হবে। এবং বলেছে এর ভেতরে A ও B সমবাহু ত্রিভুজ, A ও B এই ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এর তিনটা বাহু সমান হবে, AO OB আর AB এই তিনটা বাহু সমান হবে। তো আমাদের বের করতে বলেছে AOD মানে এই কোণটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা লিখে নেব যে ABCD একটি একটি বর্গাকার চিত্র। তাহলে বর্গাকার চিত্র হলে চারটা বাহু সমান হবে, অর্থাৎ AB বাহু সমান সমান BC বাহু সমান সমান CD বাহু সমান সমান AD বাহু বা DA বাহু একটা বললেই হলো, ঠিক আছে, AD বাহু। তো এই চারটা বাহু সমান হবে। এবার আমাদের বলেছে এই বর্গাকার চিত্রের ভেতরে A ও B হলো একটা সমবাহু ত্রিভুজ। তাহলে লিখবো যেহেতু A ও B সমবাহু ত্রিভুজ আর আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান হয়, তার মানে এখানে এই সমবাহু ত্রিভুজের তিনটা বাহু কি কি, AO বা OA লিখতে পারো, একটা লিখলেই হলো, OA লিখলাম, OA OB আরেকটা বাহু কোনটা বলো তো, এই নিচের বাহুটা AB, এই তিনটা বাহু সমান, কারণ এটা একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। তাহলে দেখো এখানে ABর মান যদি OA আর OBর সঙ্গে সমান হয়, তাহলে দেখো ABর মান BC CD আবার AD এর মানের সমান, অর্থাৎ আমরা বলতে পারি এই মানগুলোর সঙ্গে সমান, ঠিক আছে। তো এবার দেখো আমরা জানি যে সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান হলে এই প্রত্যেকটা কোণের মান কি হয়, সমান হয়, অর্থাৎ এই প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি করে হবে। তাহলে এই কোণটার নাম কি হবে বলো তো, এই কোণটার নাম হবে, এটাকে মাঝখানে রাখতে হবে, OAB। তাহলে আমরা বলবো কোণ OAB এই কোণটা হবে। আর এই এই কোণটা হয়ে গেল। এবার এই কোণটাকে বলবো OBA। তাহলে আমরা কোণ OBA সমান সমান, এবার এই কোণটা লিখবো AOB। তাহলে কোণ AOB এই তিনটা কোণের মান হবে 60 ডিগ্রি, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ। এই কোণটাও 60 হবে, এই কোণটাও 60, এই কোণটাও 60, ঠিক আছে। তো এবার দেখো, এবার আমরা দেখলাম যে ABCD কি একটা, ABCD একটা বর্গাকার চিত্র। তাহলে লিখে নিচ্ছি যেহেতু সুতরাং ABCD বর্গাকার চিত্র। তাহলে ABCD যদি বর্গাকার চিত্র হয়, তাহলে বর্গক্ষেত্রে এই কোণটার মান কত হয় বলো তো, 90 ডিগ্রি। তাহলে এর পরের লাইনটা আমি এখানে করছি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এই কোণটার নাম কি বলবো, BAD। তাহলে আমরা লিখবো সুতরাং কোণ BAD এই কোণটার মান হবে 90 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে এইটুকু কোণ কত ছিল, 60 ডিগ্রি ছিল। এখান থেকে এইটুকু কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে এইটুকু কত বলো তো, 30 ডিগ্রি, তাই না। তাহলে আমরা বলবো যে সুতরাং কোণ আমরা এই কোণটার নাম বলবো, ঠিক আছে। আমি আবারও বলছি, এই পুরো কোণটার মান হলো 90 ডিগ্রি, আর এইখান থেকে এইটুকু কোণের মান 60 ডিগ্রি। তাহলে বাকি এখান থেকে এইটুকু হবে 90 থেকে যদি আমরা 60কে বিয়োগ করে দিই, মানে 30 ডিগ্রি, ঠিক আছে। তো এই কোণটার নাম বলবো DAO। তাহলে আমরা বলবো কোণ DAO এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, ঠিক আছে। আবার দেখো আমরা জানি কি এই বাহুটা আর এই বাহুটা সমান, কেন দেখো OA কোথায় আছে, দেখো OA এই বাহুটা আমি কিন্তু আন্ডারলাইন করছি তোমাদের বোঝানোর জন্য, তোমরা আবার আন্ডারলাইন করবে না, ঠিক আছে, বা গোল করবে না। দেখো OA মানে এই বাহুটা, আর AD কোথায়, এই যে এটা, এই দুটো বাহু কিন্তু সমান। কেন বলো তো, ABর মান যদি O এর সঙ্গে সমান হয়, দেখো ABর মান তাহলে ADর মানও সমান, অর্থাৎ সেখান থেকে আমরা বলতে পারি যে OA আর AD এই দুটো বাহু কিন্তু সমান। যেহেতু এই বাহুটা আর এই বাহুটা সমান, তাই এই কোণটা আর এই কোণটার মানও সমান হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা লিখে নিচ্ছি সুতরাং তাহলে এই কোণটার নাম কি, ADO। কোণ ADO সমান সমান
এবার এই কোণটার সঙ্গে সমান হবে, এটাকে বলবো এ ও ডি, কোণ এ ও ডি, এই দুটো কোণ কি হবে, সমান হবে, যেহেতু ও এ আর এ ডি এই দুটো বাহু সমান। এবার দেখো আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়, 180, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা, এই তিনটা কোণের সমষ্টি হবে 180। তাহলে লিখবো, সুতরাং তাহলে এই কোণটার নাম কি লিখবো, ও এ ডি, ঠিক আছে, বা ডি এ একটা লিখলেই হলো, ও এ ডি লিখছি, ও এ ডি যোগ, তাহলে এই কোণটা হয়ে গেল। এবার দেখো এই কোণটার নাম বলবো এ ডি ও, তাহলে কোণ হবে এ ডি ও যোগ, এবার এই কোণটার নাম বলবো কি এ ডি ও, এ ও ডি বলবো আমরা, হ্যাঁ, এ ও ডি, এই তিনটা কোণের সমষ্টি কত হয়, 180। তাহলে বা এখান থেকে দেখো আমরা জানি কি ও এ ডি এর মানটা এখানে আমাদের আছে, কোথায় আছে, ও এ ডি এই কোণটার মান হলো কত, 30 ডিগ্রি, বা ও এ ডি আর ডি এ ও কিন্তু একই কথা, ঠিক আছে, এটাকে আমি সাজিয়ে লিখছি, ও এ ডি, ঠিক আছে। তো এই কোণটার মান কত, 30 ডিগ্রি, তো আমরা এখানে 30 ডিগ্রি বসিয়ে দিব, 30 ডিগ্রি যোগ এডিও আর এওডি এই দুটো মান দেখো সমান, তাহলে আমরা দুটোকে একটা ধরতে পারি, তাহলে 2 এডিও লিখবো সমান সমান 180 ডিগ্রি। বোঝা গেল, মানে এই দুটো একই, যদি আমরা এটাকে এক্স ধরি এটাকে এক্স ধরি তাহলে দুটো সমান, তাহলে এক্স এক্স যোগ করলে কত আসবে, 2x, তো আমরা এক্স যেহেতু ধরি নেই তাহলে এটাকে 2 ইন্টু এটা রাখবো, ঠিক আছে। তো এখান থেকে 2 অ্যাঙ্গেল এডিও সমান সমান হবে 180 মাইনাস 30, বা 2 অ্যাঙ্গেল এডিও সমান সমান হবে কত বলো তো, 100 কত আসবে 50, বা অ্যাঙ্গেল এডিও আসবে 150 ডিগ্রি বাই 2, কেটে দিলে হবে 75 ডিগ্রি, তাহলে লিখবো বা অ্যাঙ্গেল এডিও সমান সমান আসবে 75 ডিগ্রি, ঠিক আছে। চারের দাগে বলেছে পি এর কোন মানের জন্য পি এক্স প্লাস 6y মাইনাস পি ইকুয়াল টু 0 এবং পি মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 4y প্লাস পি মাইনাস 5 ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের একাধিক সমাধান থাকবে। তো দেখো আমি প্রথমত সমীকরণটা তুলে নিচ্ছি, সমীকরণটা আছে এখানে আছে পি এক্স প্লাস আছে 6y, পি এক্স প্লাস 6y মাইনাস পি ইকুয়াল টু 0 দেওয়া আছে, আরেকটা সমীকরণ দেওয়া কি আছে, পি মাইনাস 1 ইন্টু এক্স প্লাস আছে 4y মাইনাস না প্লাস আছে পি মাইনাস 5 ইকুয়াল টু আছে 0। এই যে দুটো সমীকরণ আছে এই দুটো সমীকরণে কি বলেছে, একাধিক সমাধান থাকবে। তো আমরা জানি যে দুটো সমীকরণের মধ্যে একাধিক সমাধান থাকার শর্তটা আমরা জানি, তো এটাকে আমরা 1 নং ধরে নিচ্ছি, এটাকে আমরা 2 নং ধরে নিচ্ছি, লিখবো যে সুতরাং 1 নং ও 2 নং সমীকরণে 1 নং ও 2 নং সমীকরণে একাধিক সমাধান থাকবে, একাধিক সমাধান থাকবে যদি তো আমরা শর্তটা জানি, কি শর্তটা হয় বলো তো, a1 বাই a2 সমান সমান b1 বাই b2 সমান সমান c1 বাই c2, এই শর্তটা হয়, ঠিক আছে। তো তোমরা এখানে যে কোনো দুটো মান বসিয়ে এখান থেকে তোমরা পি এর মানটা বের করে নেবে। তো আমি এই দুটোকে সমান করছি, এটাকে আমরা নিচ্ছি না, তো এই দুটোকে নিয়ে আমরা এখানে পি এর মানটা বের করব। তাহলে এ ওয়ানটা কি, এ ওয়ান হলো এক্স এর সহগ কি আছে পি, বাই এ টুটা কি এক্স এর সহগ, মানে দ্বিতীয় সমীকরণের এক্স এর সহগটা হলো পি মাইনাস 1, এটা হলো এ2, ঠিক আছে, সমান সমান আছে বি ওয়ান হলো প্রথম সমীকরণের ওয়াই এর সহগ কি আছে 6, আর দ্বিতীয় সমীকরণের ওয়াই এর সহগটা যেটা আছে সেটা হলো বি2, তাহলে হবে 4। তো আমরা কোনাকুনি গুণ করবো, তো এইদিকে গুণ করলে 4p আর এইদিকে 6p, তো এইদিকে গুণ করছি 6p মাইনাস 6কে 6ই হবে সমান সমান আসবে 4p। তো এর পরের লাইনটা আমি এখানে করছি, বা দেখো এখানে আছে 6p সমান সমান এখানে আছে আমরা এখানে p এর মান বার করবো, তো এই 4pটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে আসবে মাইনাস 4p সমান সমান মাইনাস 6টা ওপাশে গেলে হবে প্লাস 6, বা বিয়োগ করে দিলে আসবে 2p সমান সমান 6, বা p সমান সমান p এর সঙ্গে দুইটা গুণ আকারে আছে ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, 3 দুগুণে হবে 6, বা p ইকুয়াল টু হবে 3। তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণয় p এর মান
কত 3, ঠিক আছে। 5-এর দাগে আছে y এর মান কত হলে 2, y এবং 10, -9 বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক হবে। তো দেখো এখানে কিন্তু 2, y এবং 10, -9 বিন্দুদ্বয়ের মধ্যে কিন্তু দূরত্ব 10 একক বলা আছে। তো আমরা কি করব, আমরাও কিন্তু এই দুটো বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব বের করে নেব, কারণ আমরা দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্রটা জানি। তো আমরা প্রথম বের করে নেব রুট ওভার এক্স, আমরা সূত্রটা জানি x1 - x2 তার স্কোয়ার হবে প্লাস হবে y1 - y2 তার স্কোয়ার, ঠিক আছে। তো এখানে x1 x2 কি, y1 y2 কি, তো আমি বোঝার সুবিধাতে এখানে লিখে নিচ্ছি, পরে মুছে দেবো। তাহলে এটা x, এটা y, এটা x, এটা y, এটা প্রথম পার্টে আছে 1 1, এটা দ্বিতীয়, আর তাই 2 2, ঠিক আছে। তাহলে সমান সমান রুট ওভার, তো দেখো x1 মানে এখানে কি আছে 2 আছে, মাইনাস x2 বলতে এখানে 10 আছে, তার মাথায় হবে স্কোয়ার প্লাস হবে y1 কত আছে, y1 বলতে এখানে y আছে মাইনাস y2 কত আছে -9, যেহেতু মাইনাস আছে তাই এই মাইনাস আর এই মাইনাস গুণ করে দেবো, মাইনাস যেমন যাবে প্লাস 9 তার স্কোয়ার, ঠিক আছে, সমান সমান রুট ওভার। দেখো এটার সামনে প্লাস আছে, এটার সামনে মাইনাস আছে, প্লাস মানে কি হবে মাইনাস হবে। তো আমরা যদি বিয়োগ করে দেই তাহলে 10-এর থেকে 2 চলে গেলে হবে 8, চিহ্ন থাকবে সবসময় বড়টা সামনেটা, তাহলে প্লাস এখানে তো যোগ করা যাবে না, যেহেতু এখানে y আর 9 দুটো আলাদা, তাই এখানে যা আছে তাই রাখবো। তো দেখো রুট ওভারের মাথায় স্কোয়ার আছে, মানে এখানে মাইনাসের মাথায় স্কোয়ার আছে, মাইনাসের স্কোয়ার মানে মাইনাস হলো দুটো, মাইনাস কি হবে প্লাস হবে, 8-এর স্কোয়ার মানে 8 হবে 64 প্লাস এখানে যা আছে আমরা তাই লিখে নেব, ঠিক আছে। তো এটা লিখে নিলাম। তো এর পরের লাইন সমান সমান রুট ওভার, তো দেখো এখানে যা আছে 64 লিখবো প্লাস এখানে সূত্র পড়ে a প্লাস বি তার হোল স্কোয়ার। তো আমরা a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র জানি, a স্কোয়ার প্লাস 2ab, 2a বলতে এখানে 9, না সরি a বলতে এখানে y, আর b বলতে এখানে 9, 2ab প্লাস বি স্কোয়ার, b বলতে এখানে হবে 9 তার স্কোয়ার, ঠিক আছে। তো এর পরের লাইনটা আমি এখানে করছি, তো সমান সমান রুট ওভার কি আছে 64 প্লাস ওয়াই স্কোয়ার আছে, প্লাস আমরা যদি গুণ করে দেই 9 দুগুণে 18y প্লাস দেখো 9 স্কোয়ার মানে কি হবে 9 9 হবে 81, সমান সমান রুট ওভার। এখানে আমরা এই সংখ্যাটা আর সংখ্যাটা যোগ করব, ঠিক আছে। তো সংখ্যা যোগ করব আর এখানে যা আছে তাই থাকবে, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস হবে 18y প্লাস আমরা সংখ্যা যোগ করবো 81 আর আমরা 64কে যোগ করে দেবো, যোগ করে দিলে কত আসবে 5 আর হবে 14 মানে 145, ঠিক আছে। আর 6 12 145, তাহলে প্রশ্নানুসারে আমাদের হিসেবে বিন্দু দুটির মধ্যে দূরত্ব হলো এটা রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস 18y প্লাস 145, এই দুটো হলো বিন্দু দুটির মধ্যে দূরত্ব। আর বইয়ে বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত দেওয়া আছে 10 দেওয়া আছে, তো আমরা এটার সঙ্গে সমান করে নেব। এবার আমরা লিখব উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। বর্গ কেন করব জানো, এই যে রুট ওভারটা আছে এই রুট ওভারটাকে তুলে দেওয়ার জন্য, ঠিক আছে, এই রুট ওভারটাকে তুলে দেওয়ার জন্য। তো এখানে রুট ওভার যা আছে তাই লিখে নিচ্ছি, ওয়াই স্কোয়ার প্লাস আছে 18y প্লাস আছে 145 তার স্কোয়ার সমান সমান এখানে 10-এর মাথা স্কোয়ার আসবে। তো দেখো এই স্কোয়ারটা এই রুট ওভারটাকে তুলে দেবে, তাহলে এখানে আসবে ওয়াই স্কোয়ার প্লাস আসবে 18y প্লাস 145 সমান সমান 10-এর স্কোয়ার মানে কত আসবে 100, ঠিক আছে। তো বা ওয়াই স্কোয়ার প্লাস 18y, তো প্লাস এখানে যা আছে তাই লিখছি 145 প্লাস 100টা এই পাশে আসলে হবে মাইনাস 100 সমান সমান 0, বা ওয়াই স্কোয়ার প্লাস 18y, তো দেখো প্লাস মানে যে কী হয় মাইনাস হয়, 145 থেকে 100 চলে গেলে কত থাকবে 100 থাকবে, আর সরি 145 থেকে 100 চলে গেলে 45 থাকবে, চিহ্ন থাকবে কোনটার বড় সংখ্যার সামনেটা, তার মানে প্লাস থাকবে, ইকুয়াল টু হবে 0। তো দেখো এর পরের লাইনটা আমি এই যে এখানে করছি, ঠিক আছে, এই পাশে করছি, বা তো দেখো আমরা এখানে কি করব মিডিল টার্ম করব, মানে মধ্য সহগ বিশ্লেষণ করব। মিডিল টার্মটা কিভাবে করব, তো দেখো এখানে ওয়াই স্কোয়ারের সামনের সংখ্যাটা কি আছে 1 আছে, ঠিক আছে, ওয়াই স্কোয়ারের সামনের সংখ্যা আছে 1 আর সবার শেষের সংখ্যাটা কি আছে 45 আছে, তো এই দুটোকে আমাদের গুণ করতে হবে, তাহলে 45 থেকে কত আসবে 45 আসবে, ঠিক আছে। আর সবার শেষের চিহ্নটা কি আছে প্লাস আছে, তার মানে যোগ করে পেতে হবে আমাদের এই মিডিল সংখ্যাটা। তো এই যে 45টা যে আছে মানে আমাদের এমন সংখ্যা নিতে হবে যেন গুণ করলে 45 আসে আর ওই দুটো সংখ্যা যেন যোগ করলে কত 18 আসে। তাহলে দেখো 45টাকে যদি আমরা ভাঙাই, 45কে আমরা 5 নং কত জানি 45, ঠিক আছে, 5 নং 45 জানি, আবার এটা 9কে যদি ভাঙাই 3 তিরিক্ষা 9, তাহলে আমরা এমনভাবে এইটাকে এই তিনটা সংখ্যাকে এমনভাবে আমরা গুণ করব, দুটো সংখ্যা বানাবো যেন
গুণ করলে কত আসে 45 আর যোগ করলে যেন আসে 18। তো দেখো আমি যদি এটাকে লিখি যে এখানে যদি দেখো এটা যদি লিখি 3 5 কত হয় 15 হয়, 15 আর 3 যদি যোগ করি কত আসে বলো তো? 15 আর 3 যদি যোগ করি অর্থাৎ 15 আর 3 যোগ করলে আসবে 18, আমাদের যোগ করে 18 পেতে হবে। আর 15 আর 3 যদি আমরা এখানে গুণ করি তাহলে 3 15 কত হবে 45। তো আমাদের এটা মিডল টার্ম যাবে, তাহলে আমরা এটা এখানে করব। তো লিখে নেব। তো এর পরের লাইনটা এখানে হবে, লিখবো যে ওয়াই স্কোয়ার প্লাস 18 জায়গায় লিখবো 15 যোগ 3 আর বাইরে হবে ওয়াই প্লাস আছে 45 সমান সমান হবে 0। তো এর পরের লাইনটা বা ওয়াই স্কোয়ার প্লাস 15 দিয়ে এটাকে গুণ করবো হবে 15 ওয়াই প্লাস 3 দিয়ে ওয়াইকে গুণ করবো হবে 3 ওয়াই প্লাস হবে 45 সমান সমান 0। তো এর পরের লাইনটা বা এখান দুটো থেকে কমন নিব, কমন মানে মিল। দেখো এখানে ওয়াই স্কোয়ার মানে আছে ওয়াই মানে দুটো আছে আর এখানে ওয়াই আছে একটা, তো আমরা একটা ওয়াই কমন নেব। তো এখানে একটা ওয়াই থাকবে, একই রকমভাবে এখান থেকে ওয়াই নিয়ে নিলে এখানে থাকবে 15, ঠিক আছে। তারপর কী চিহ্ন আছে যোগ, তো আমরা যোগ চিহ্ন দেবো। এরপরে বাদ এখানে যা থাকবে তোমরা তাই লিখবে, ঠিক আছে। ওয়াই প্লাস আছে 15, ঠিক আছে, সব সময় মনে রাখবে এখানে যা আছে তোমরা তাই লিখবে। এবার কত দিয়ে গুণ করলে এটা আসবে? নিশ্চয়ই 3 দিয়ে, 3 দিয়ে গুণ করলে 3 ওয়াই, 3 15 45 হয়, ঠিক আছে। তো বা এবার এই দুটো থেকে দেখো এই দুটো কমন যায়, তাহলে কি আছে এখানে ওয়াই প্লাস আছে 15, যদি কমন নেই তাহলে এখানে থাকবে ওয়াই প্লাস এখান থেকে ওয়াই প্লাস 15 কমন নিলে কী থাকবে 3 থাকবে সমান সমান হবে 0। তাহলে হয় আমরা জানি দুটি সংখ্যার গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হয়, তাহলে হয় ওয়াই প্লাস 15 একবার হবে শূন্য অথবা অথবা ওয়াই প্লাস 3 ইকুয়াল টু শূন্য হবে। তো এখান থেকে যদি ওয়াইয়ের মান বের করি -15 হবে এই পাশে গেলে, আর এখান থেকে যদি ওয়াইয়ের মানটা বের করি তাহলে কি হবে -3। তাহলে আমরা ওয়াইয়ের দুটো মান দেখতে পাচ্ছি, তাহলে আমরা লিখবো সুতরাং ওয়াইয়ের মান -15 বা -3 হলে 2, ওয়াই এবং 10, -9 বিন্দু দ্বারা দূরত্ব 10 একক হবে, ঠিক আছে। 6-এর দাগে আছে উৎপাদকে বিশ্লেষণ করো, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এখানে আছে 22,499। তো দেখো আমি প্রশ্নটা এখানে তুলে নিয়েছি, তো এটাকে আমরা একটু বুদ্ধি করে উৎপাদকে বিশ্লেষণ করব। কিভাবে করব দেখো, এখানে যা আছে আমরা তাই লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস 2x, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 2x আমরা এখানে একটু বুদ্ধি করে মাইনাস +1 দিয়ে দিব, ঠিক আছে। +1 কেন দিব দেখো, এখানে লিখবো -22,500 লিখবো। তো দেখো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, 22,500 থেকে যদি আমরা 1কে বিয়োগ করে দেই তাহলে আসবে 22,499। আর চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে মাইনাস থাকবে, তার মানে এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে কেন আপনি এরকম করলেন, যে এটার সাথে প্লাস মাইনাস কেন করলেন। তো দেখো আমরা তাহলে এটা এখানে একটা সূত্র প্রয়োগ করতে পারি। তো দেখো আমি একটা লাইন করি তাহলে বুঝতে পারবে। তো এটাকে আমরা এক্স এর মাথায় স্কোয়ার লিখতে পারি, তাহলে এক্স স্কোয়ার হবে, এখানে মাইনাস আছে মাইনাস লিখছি, তারপর প্লাস এটাকে লিখছি, 1কে লিখতে পারি আমরা 1-এর মাথায় স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মানে কি একই হবে। তাহলে দেখো সূত্রটা পড়ছে স্কোয়ার মাইনাস আমরা জানি 2, এ বলতে এক্স আছে আর বি বলতে 1 আছে। তো দেখো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার হবে, আর এইটুকু গুণ করে দিলে 2 অক্ষে 2 মানে 2x হবে, আর প্লাস 1 স্কোয়ার মানে 1, তার মানে এই পুরোটা মানে এটাই। আর এখানে মাইনাস যা আছে 22,500 বা না সরি সমান সমান, তাহলে দেখো এটা সূত্র পড়ে যাবে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হয় a মাইনাস বি তার হোল স্কোয়ার। তো এখানে a বলতে এক্স আছে আর b বলতে 1 আছে, ঠিক আছে, মাইনাস এখানে আছে 22,500। তো প্রথমত আমরা এই শূন্য দুটোকে মনে মনে ঢাকবো, এখানে কি আছে 225, আমরা 225-এর বর্গমূলটা বের করে নেবো, ঠিক আছে। তো আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূলটা বের করছি, আর বর্গমূলের নামও তো আমরা কি জানি জোড়া জোড়া সংখ্যা গুণ করতে হয়, 1 অক্ষে 1, 2 দুগুণে 4, 3 তিরিক্ষা 9, তো 1 অক্ষে 1, 2 দুগুণে 4, 3 তিরিক্ষা 9, তারপর 4 4 16 এরকম চলতে থাকবে, ঠিক আছে। তো আমরা বর্গমূলের সময় সবসময় ডান দিক থেকে বাঁ দিকে দুটো করে সংখ্যা ধরবো। তো আমরা এটাকে যদি দুটো সংখ্যা ধরি তাহলে কিন্তু এখানে একটা সংখ্যা পড়ে থাকে। তো নামতা যদি করি 1 অক্ষে 1, 2 দুগুণে 4 বেশি হয়ে যাবে, তাহলে 1 বাদ দিব, 1 অক্ষে 1 বিয়োগ করে দিলে কত আসবে 1। এবার 2 5 কেটে নামাবো, এবার এখানে যে সংখ্যাটা থাকবে এর ডাবলটা এখানে আসবে, তাহলে 1-এর ডাবল কত, 1-এর ডাবল হলো 2। এবার 2-এর পাশে যদি আমরা এখানে 2-এর পাশে 5 বসাই তাহলে নিচে কত বসাবো 5ই বসাবো, মানে এখানে যা বসাবো আমরা পাশে সেটা দিয়ে গুণ করবো, মানে নিচে এটার 2-এর পাশে যদি তুমি এখানে 4 বসাও তাহলে নিচে তোমাকে 4 দিয়ে এটাকে গুণ করতে হবে, ঠিক আছে। যদি তুমি 5 বসাও তাহলে 5 দিয়ে গুণ করতে হবে। তো আমি 5 দিয়ে গুণ করি, 5 5 25, 5 7 2, 5 2 10 আর 2 12, তাহলে 5-এ মিলে গেল, তাহলে এখানে 5 বসাবো হবে 125।
তো এখানে যেটা বসাবো সেটাই এখানে বসাবো, তাহলে কত আসবে 15। তাহলে 225-এর বর্গমূল হলো 15, ঠিক আছে। এবার এখানে দুটো শূন্য আছে, একটা শূন্য লিখবো, তাহলে লিখবো 150-এর স্কোয়ার। তাহলে 150 ইন্টু 150 গুণ করে দেখো আসবে 22,500 আসবে, ঠিক আছে। তো সমান সমান দেখো এটাকে আমরা পুরোটাকে এ ধরবো, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে এটা, এ প্লাস বি, বি বলতে এটা, ইন্টু এ মাইনাস বি, এ বলতে এটা মাইনাস বি, ঠিক আছে। তো সমান সমান এক্স, এক্স এখানে প্লাস মানে যে কী হয় মাইনাস হয়, ঠিক আছে, প্লাস মানে যে মাইনাস হয়। তাহলে 150 থেকে 1 চলে গেলে কী থাকবে 149, চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা মানে প্লাস থাকবে। একই রকমভাবে এক্স আর মানে যে কী হয় প্লাস হয়, প্লাস মানে কি আমরা যোগ করব, হবে 151, আর চিহ্ন সবসময় বড় সংখ্যার সামনেটা থাকবে, তার মানে এখানে মাইনাস হবে। তো এটাই হবে অ্যান্সার।